আরফিমের পুরো নাম সাফাত আরফিম মিজান। আগাগোড়া একটা বখাটে ছেলে। এপাড়া ওপাড়ায় ছেলেদের সাথে সে ঘুরে বেড়ায়, সিগারেট খায়, মেয়েদের টিজ করে। এছাড়া তার আর কোনো কাজ নেই। অনার্স কমপ্লিট করে মাস্টার্স ভর্তি হওয়ার পর সে আর ভার্সিটিতে যায়নি। অথচ পড়াশোনায় সে ছিল দুর্দান্ত। প্রতিটি ক্লাসে তার রোল হতো এক। পড়াশোনার পাশাপাশি জেনারেলের লজেন ছেলেটার বেশ ভালো ছিল। তুগরো মেধাবী ছেলেটা বাজে আড্ডায় জড়িয়ে পুরোপুরি মাস্তান হয়ে গেছে। আড্ডা তার বেশ ঘুষ দেখলে বোঝাই যাবে না সে ধনী ও আদর্শ পরিবারের সন্তান। আরফিমের বাবা ঢাকার একজন প্রভাবশালী ব্যক্তি। দেশের বিভিন্ন জেলায় তার রেস্টুরেন্ট রয়েছে, অসংখ্য দোকান। এছাড়া আরফিম প্রচণ্ড রাগী, একরোখা, জেদি স্বাভাবিক ছেলে। তার সাথে লাগতে এলে কারো রক্ষা নেই। কারোর সাথে কথা কাটাকাটি হলে আরফিম কোনো বাছ বিচার না করেই হামলা পড়ে দলবলসহ আক্রমণ করে বসে। অন্যান্য এলাকার পকেটে ছেলেগুলোও আরফিমের নাম শুনে ভিজা বিড়াল হয়ে যায়, টু শব্দটিও করে না। তবে আরফিম এসব নিজের এলাকায় করে না, তাকে তার এলাকায় সকলে ভালো ভদ্র ছেলে বলেই জানে। আরফিম আরও একটি সিগারেট ধরিয়েছে। তার শর্ত তুগোর খেয়ালি দৃষ্টি মুক্তিকার পানে। মেয়েটা কাঁপছে থরথর করে, ফ্যাকাশে হয়ে আছে বদন, অন্যার প্রান্তে ঘষে পড়ছে কাদা বেয়ে। লজ্জায় ঘৃণায় গা গুটিয়ে আসে মুক্তিকার। কম্পন্তি কণ্ঠে সে বলে ওঠে, হয়তো পরিবারে মেয়ে নেই বলেই এতটা বেয়াদব হতে পেরেছে। নরম স্বরে ও সূচনায় কথা বলে ওঠে মুক্তিকা। বলার পর ভয়ে শীতল শিহুর বয়ে যায় মেরুদণ্ড বয়ে। বলতে দেরি আরফিম এগিয়ে আসতে দেরি করল না মোটেই। তড়াক করে সে এগিয়ে এসে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল মুক্তিকার মুখে। বিষ কঠোর ধোঁয়া নাক কুঁচকে ফেলে মুক্তিকার ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। কেবল তার চোখজোড়া দেখতে পায় আরফিম। মুখ গোল করে ফের ধোঁয়া উড়িয়ে বলে, ঘরের মা বোন থাকলে কি বউ তো নেই? মুক্তিকার কথা বলার রুচি হারিয়ে যায়। দ্রুত কণ্ঠে সে বলে, এরকম ছেলে আর যাই হোক কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। কথাটা বলা মাত্রই চোয়াল শক্ত হয়ে আসে আরফিমের। গলা ও ঘাড়ে রগ ফুলে ওঠে। ভয়ে ঢোল খেয়ে মুক্তিকা নড়চড় থেমে যায় তার। আরফিমের সাথে ছেলেগুলো এবার খেপে ওঠে, তেড়ে আসে মুক্তিকার দিকে। খসে পড়া ওড়নার প্রান্তে ঘিরে নেওয়ার জন্য হাত বাড়াতেই আরফিম ছেলেটির হাত ধরে ফেলে। রাগী চোখে তাকায় ছেলেটির দিকে। মুক্তিকার প্রাণ যায় যায় অবস্থা। কোনো কিছু না ভেবে সে পিছু ফিরে ছুটে পালায়। আরফিম মুক্তিকার প্রশান্ত দেখে ছেলেটির দিকে তাকে রু স্বরে বলে, বলেছি না গায়ের হাত দিবি না। ছেলেটি তীব্র রাগে ফেটে পড়ে বলে, তোকে কি বলবো, দেখলি না ওই মেয়ের কত বড় সাহস। আরফিম নরম হয়, ধীর কণ্ঠে বলে, কি যেন নাম? মুক্তিকা। মুক্তিকাকে আর কোনো রকম হেনস্থ করবি না। ও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলেছে না, ওর ব্যবস্থা আমি নিজেই করব। সমস্ত হেসে ওঠে বাকিরা। আরফিমের রাগ তেজ সম্পর্কে সবারই জানা। তারা ধরে নিয়েছে মেয়েটি এবার মরবে। কেউ মেয়েটিকে বাঁচাতে পারবে না। আজ পর্যন্ত কেউ আরফিমের সাথে রাগমিশ্র কণ্ঠে কথা বলেনি। এত জেদি ছেলেটা বড় ছোট কিছুই মানে না। মতের আমিল হলেও মারধর করে ফেলে, রাখে রাস্তায়। বেকার ভগ ঘুরে বলা চলে থাকে। তার সাথে চোখ চোখ রেখে কথা বলে যে মেয়ে তাকে অত্যন্ত সুখ থাকতে দেবে না। আরফিম অটো করে ইয়াসিনের বাড়ি অর্ধ ধানমন্ডি এসে নেমে পড়ল মুক্তিকা। দুরু দুরু বুক কাঁপছে। গত দুদিন ধরে তার সাথে সব কিছু খারাপ হচ্ছে। কোনো কিছুই ভালো লাগছে না আর। কোনো কিছুতে স্বস্তি নেই
বিন্দুমাত্র। মুক্তিকা বাড়িতে ঢুকতেই বরাবরের মতো ইয়াসিনের মা ইয়াসমিন দরজা খুলে দেয়। চমৎকার হেসে মুক্তিকাকে ঘরে ঢুকতে বলে। মুক্তিকার বরাবরের মতো গদগদ হয়ে উঠতে পারে না, হাসি আসে না মন থেকে। মলিন হেসে সে ঢুকে যায় তানভীরের রুমে। তানভীর পড়ার টেবিলে বসে আছে। মুক্তিকাকে দেখে সে সালাম দেয়। বিনিময়ে সালামের উত্তর নিয়ে পিরিপুত চেয়ারে বসে পড়ে মুক্তিকা। মুক্তিকার ঘমণ্ড মায়াবী মুখ দেখে হাসে তানভীর। মুক্তিকাকে তার পুতুল পুতুল লাগে। টানা টানা চোখ, মেয়েটার মাথা ভর্তি ঘন চুল, তার ত্বক খানিক হলদে উজ্জ্বল। মাঝে মাঝে সব ভুলে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তানভীর। সাদামাটা সাধারণ মেয়েটিকে এভাবে অপরূপ লাগে। ভাবি, তুমি জানো ভাইয়া কতবার এই ঘন এসে ঘুরে গেছে। তোমাকে না দেখলে তার যে কি অবস্থা হয় তুমি যদি জানতে। মুক্তিকা তাচ্ছিল্য করে হাসে। আগে এসব শুনলে খুব ভালো লাগতো, লজ্জা মিশ্র যেত সে। এখন আর খুশি লাগছে না, বরং কথাগুলো তেতো বেহুদু মনে হচ্ছে, গা জ্বলে যাচ্ছে এসব শুনে। মুক্তিকা স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি আর পড়াতে আসবো না তানভীর, তোমাকে নতুন টিচার খুঁজতে হবে। ভ্রু কুঁচকে ফেলে তানভীর, বলে কি বলছো ভাবি, আসবে না কেন? মুক্তিকা ভারী অবাক হয় এই ভেবে যে ইয়াসিন কাউকে এখনো কিছু জানায়নি। কেন জানায়নি? কি চাইছে ইয়াসিন? আমি তোমাকে এই কথা জানাতে এসেছি, আমি আর পড়াবো না তোমাকে। তাদের কথা মাঝে ঘরে আসে ইয়াসিন। তাকে দেখে উঠে দাঁড়ায় মুক্তিকা। কাঠিন্যতা দেখে দেয় তার অভিভঙ্গিতে, চোখ মুখ শক্ত করে ফেলে সে। কাদের ব্যাগ শক্ত করে চেপে ইয়াসিনের পাশ দিয়ে চলে যেতে নিলেই ইয়াসিন এক হাতে আটকায় মুক্তিকাকে। বোনের সামনে হুলস্থুল না করে মার্জিত বিনিময়ী কণ্ঠে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে মুক্তি, আমার ঘরে চলো। ইয়াসিন মুক্তিকার হাত ধরে ফেলে। মুক্তিকা এক ঝটকায় ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় নিজের হাত। দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ হয়ে বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই। ভাই আর ভাবির মাঝখান দূরত্ব বুঝতে পেরে তানভীর ঘর ছেড়ে বেরিয়ে যায়। মুক্তিকা তখন গর্জে ওঠে, কাদের ব্যাগটা টেনে ছুঁড়ে মারে। বেখেয়ালে ইয়াসিনের গলার দু হাতের মুঠো চেপে ধরে হিংস্র আক্রমণতা কণ্ঠে চেপিয়ে বলে, হায়না একটা ররগান্ত, আমার জীবনটা শেষ করে দিয়ে তোমার শান্তি মেলেনি। আমার হাত ধরে এসেছ কোন সাহসে? ইয়াসিন রাগে না চট করে মুক্তিকাকে বোঝাতে সে নরম স্বরে বলে, মুক্তি, ওটা এমন কিছু না, তুমি যা ভাবছ তা কিন্তু আমার মাঝে হয়নি। ঘৃণার গা জ্বলে উঠে মুক্তিকার। ইয়াসিনের গলার ছেড়ে দিয়ে বলে, লজ্জা করো না তোমার এসব বলতে। ওই দিন আমি যদি শপিং করতে না যেতাম তাহলে কোনো দিন তোমার এই আসল রূপ দেখতে পেতাম না। তোমার লজ্জা লাগে না ইয়াসিন? রুহু কাঁপে না একটু? মানুষের দিনের পর দিন ঠকিয়ে তাকে ভেঙে চুরে দিতে তোমার বুক কাঁপে না? এতটা নোংরা তোমার মন? ইয়াসিন ধৈর্য ধরে রাখতে পারে না। এবার সে নিজে চেঁচিয়ে ওঠে। যাক মেশানোর কণ্ঠে বলে, না, লজ্জা করে না। এখনকার জেনারেশন এসব কমই মুক্তি। 2 বছরে তুমি আমাকে তোমার হাত ধরতে দাওনি, ঠিক করে চুমুও দাওনি, কখনো জড়িয়ে ধরনি। এমনি সম্পর্কে টিকিয়ে রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সময়, সেই সবটুকু তুমি দাও নেই আমায়। রুবি তোমার চেয়ে আলাদা, তার মানসিকতা আধুনিক ও তোমার মতো আটসাট হয়ে থাকে না, শৌখিন মনোভাবে নয় ও। না চাইতেও ও আমাকে অনেক কিছু দিয়েছে। অবিশ্বাসের চোখ চেয়ে রয় মুক্তিকা। মুখ জ্বলে ওঠে মেয়েটার, শ্বাস আটকে আসে বারবার। হা করে সে তাকিয়ে থাকে ইয়াসিনের দিকে। আপনি গাল ভিজে ওঠে তৃপ্তে
নোনা পানিতে। লাল হয়ে ওঠে চোখ। বক নির্ধারণের দৃশ্যটা হাহাকার করে ওঠে। ইয়াসিনে এতটা বদলে গেল, এসব সুতো কেউ কি করে দিতে পারে? মুক্তিকে সংকীর্ণ মানসিকতার মেয়ে। হাত ধরতে দেয়নি বলে, চুমু খায়নি বলে, আষ্টেপুষ্টে জড়িয়ে ধরেনি বলে তার ভালোবাসা মিথ্যা। সে গভীর চোখ ইয়াসিনকে দেখে বিপদে পাশে থাকে সর্বদা, সব কিছুতেই অনুপ্রাণিত করে, সাহস যোগায়, ইয়াসিনের ভালো মন্দের খেয়াল রাখে। এসবে বুঝি ভালোবাসা নেই? ইয়াসিন তার ভালোবাসাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, হিসাবে নিচ্ছে। সব কিছুতেই মুক্তিকার গর্জে থেমে যায়। নাক টানে সে, হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আলতো হেসে বলে, সম্পর্কের শুরুতেই আমি বলেছিলাম ইয়াসিন, আমি প্রেমিকা হতে চাই না। গলে গলে পড়া, হাত ধরা, চুমো খাওয়া এসব আবার ধারা হবে না। আমি সহজে কোনো ছেলের কাছে ঘেঁষতে পারি না। তুমি সব জেনে বুঝেও আমাকে তোমার জীবনে গ্রহণ করেছিলে। মজার কথা হলো, তুমি এক সময় বলেছিলে আমার ওই কথাগুলো নাকি তোমার আমার প্রেমের পড়ার প্রধান কারণ। আমার ব্যস্তিক জ্ঞান, পুরনো চিন্তা ভাবনাই নাকি তোমার আকৃষ্ট করে। আর এখন কি বলছো? আমি সংঘীন থমথম খেয়ে ইয়াসিন রাশভারী স্মরণে বলে, সময় বদলায়, মনোভাবও বদলায়। 2 বছর আগের কথা ধরে বসে থাকলে হয় না। আমারও কিছু ডিমান্ড আছে। সেসব ফুলফিল না করলে আমি আটকে থাকবো কী করে? ফিক করে হেসে ফেলে মুক্তিকা। দুহাত উঁচু, তালি দেয় শব্দ করে। হাসতে হাসতে সে মেঝেতে লুকিয়ে পড়ে। তার হাসিতে হতভম্ব হয়ে যায় ইয়াসিন। ভাবে, আঘাত পেয়ে মেয়েটা পাগল হয়ে গেল না তো? ইয়াসিন এক হাঁটু গেড়ে বসে। সে নিজেও মানে মুক্তিকা কতটা ভালো মেয়ে, কতটা সুশীল স্বভাবের। মুক্তিকার মতো মেয়ে বর্তমান পাওয়া দৃশ্যকর, কিন্তু এরকম মেয়ের সাথে সংসার করা গেলেও প্রেম করা যায় না। লবণ ছাড়া তরকারি মতো মনে হয়। সম্পর্কে মানে প্রেম থাকবে, রস থাকবে, ছোঁয়া থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, এসবই তো। সম্পর্কে যদি কেবল প্রাণ খোলা কথা, দেখা আর হৃদয়ের ভালোবাসা থাকে, তবে তা প্রাণহীন বিস্বাদ লাগে। রুবির সাথে সে যত ঘনিষ্ঠ হোক, মুক্তিকার দেহে তাকে চলন করে তোলে। কোমল ত্বক, সুন্দর গঠন, ধনিকের ন্যায় বাঁকানো দেহ সব নজর কাড়ে। তাই তো রুবির সাথে গোপন সম্পর্কে জড়ালেও বিয়ে সে করতে চেয়েছিল মুক্তিকাকে। কিন্তু মুক্তিকা যে এভাবে সবটা জেনে যাবে ভাবতেই পারেনি ইয়াসিন। মেয়েটা তার প্রেমে পাগল, তবুও ব্যতীত দৃঢ়। সারা জীবন পবিত্র হয়ে থাকা মেয়েটি অপবিত্র মানুষের ধারা আসবে না। কবিলম্বিনীও মুক্তিকার গাল ছোঁয়ার জন্য হাত ওঠাতেই মুক্তিকার চোখ পাকিয়ে তাকায়। এতক্ষণ উদ্যানের ন্যায় হাসতে থাকা মেয়েটি হঠাৎ করে রেগে কাঁপতে থাকে। রক্তভাব চোখ জোড়া ঘের হয়ে ওঠে মেয়েটার। তীব্র তীব্রি স্বরে সে চেঁচিয়ে বলে, খবরদার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবানা চেষ্টা করবা না। যে হাত দিয়ে পরনারীর স্পর্শকাতর ইস্তাত হাত বুলেছ, সে হাত আমার দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করার ফল ভালো হবে না। বিরক্ত হয়ে ইয়াসিন বলে, তো কি চাও তুমি? বিয়ে করবা না আমায়? না, একটা ছোট ভুলের জন্য বিয়েটা ভেঙে দেবে। তোমার বাবা মা অসুস্থ হয়ে পড়বে। তোমার ভাবি জানতে পারলে কি করবে ভেবেছ? এতদূর এসে বিয়ে ভাঙলে মানুষে তোমার ভালো চোখে দেখবে ভেবেছ? হাসে মুক্তিকা, বলে, তোমার ওসব ভাবতে হবে না। জীবন যেহেতু আমার, আমাকেই ভাবতে দাও। উঠে দাঁড়ায় মুক্তিকা। শরীর ঢলতে থাকা ওর। যাবার আগেই ইয়াসিনের মাকে সবটা বলে দেয় সে। রেগে ছেলের গালে দুটো চড় বসিয়ে দেয় ইয়াসমিন। গেট পেরিয়ে বের হতে পিছনে থেকে ইয়াসিন বলে, তুমি এটা ঠিক করলে না মুক্তি। আমি
ইয়াসিন, কথা দিচ্ছি 2 দিনের মধ্যে রুবিকে বিয়ে করব, আর প্রথম কার্ডটা তুমিই পাবে। রুহি কেঁপে ওঠে। মেয়েটার যন্ত্রণায় বুক ছিঁড়ে যায়। এই ইয়াসিনকে সে চেনে না। এই মানুষটা কি করে তার ভালোবাসার মানুষ হয়? মানুষ চিনতে এতটা ভুল কি করে করল মুক্তিকা? পিছু ফিরে ইয়াসিনকে শেষবারের মতো দেখে নেয় মুক্তিকা। আলতো হেসে বলে, বেশ, আমি আসব। রুবি মেয়েটা সুন্দর, তার দেহে গঠন মারাত্মক। মুক্তিকার সাথে সম্পর্ক থাকাকালীন বেশ কয়েকবার রুবির সাথে দেখা হয়েছে ইয়াসিনের। যেহেতু একই ভার্সিটিতে পড়ে ওরা, ইয়াসিন মুক্তিকাকে পৌঁছে দিত। রুবি ফোন কলে ইয়াসিনের সাথে কথাও বলেছে মুক্তিকার পাশে বসে। তখন কি বুঝতো রুবি? আর ইয়াসিনের মনে অন্য কিছু থাকবে? মুক্তিকার মনে ও মস্তিষ্কের মন্দ বলে কিছু নেই, তার চোখে সবই ভালো। ইয়াসিনের রুবিকে শালি বলে ডাকত, রুবি দুলাভাই বলে সম্বোধন করত। এসব সে খুব স্বাভাবিকভাবেই নিত। ইয়াসিনের প্রতি যতটা বিশ্বাস ভরসা ছিল, ততটাই ছিল রুবির প্রতি। মেয়েটার সাথে অনেকটা সময় কাটিয়েছে সে। একত্রে কত শত সিনেমা দেখেছে ওরা। পড়াশোনার একে অপরকে সব রকম সাহায্য করেছে। সেই রুবি এমন করবে মুক্তিকা ভাবতে পারেনি। মাস দুয়েক আগে থেকে ইয়াসিনের ফোন ব্যস্ত দেখার অনেকটা সময় মুক্তিকা সন্দেহ করেনি। প্রশ্ন করলে সাজিয়ে গুজিয়ে উত্তর দিয়েছে ইয়াসিন। তখন ভাবতে পারিনি ইয়াসিনের ব্যস্ততার কারণ তার প্রাণপ্রিয় বান্ধবী রুবিনা হক। বাড়িতে ফিরে মুক্তিকা তার মা বাবার ঘরে গিয়ে বসে। মুক্তিকার বাবা বাড়ি নেই, দোকানে গেছে। মুক্তিকার মা বসে ইরহামের সাথে লুডো খেলছে। মুক্তিকার মায়ের পাশ এসে বসে, জড়িয়ে ধরে মায়ের পিঠ, বলে, তোমাকে একটা কথা বলার আছে মা। খেলা থেকে মনোযোগ সরিয়ে মুক্তিকার মা হাসি মুখে বলে, এত ক্লান্ত লাগছে কেন তোকে? চোখ মুখের এই দশা কেন? মুক্তিকার হাসে মায়ের বিচলিত কণ্ঠ শুনে। গলার কান্নার আটকে থাকে। বারবার দীর্ঘশ্বাস ফেলে মুক্তিকা। মলিন স্বরে বলে, আচ্ছা মা, তুমি আমার কতটুকু ভালোবাসো? ভালোবাসার পরিমাণ করা যন্ত্রণা থাকলে দেখিয়ে দিতাম। যদি জানতে পারো ইয়াসিনের সাথে আমার বিয়েটা হচ্ছে না, খুব মন খারাপ হবে তোমার। আঁতকে ওঠে মুক্তিকার মা, বলে, এসব কি বলছিস? ঠিক বলছিস? রুবির সাথে সম্পর্কে জড়িয়েছে ইয়াসিন, আমি ওদের চুমু খেতে দেখেছি। বলার সাথে সাথে মুক্তিকার মা চমকে ওঠে। বিস্ফোরক হয়ে ঘটনায় কি বলছিস এসব? আল্লাহ ওর দুজন মিলে আমাকে ঠকিয়ে 2 দিনের মধ্যে ওরা বিয়ে করে ফেলবে। এখন তোর কি হবে মুক্তি? রুবি এসব করতে পারল? ওকে আমি নিজ হাতে খাইয়েছি, মেয়ে বলে ভেবেছি, ও কিভাবে করলো? সবাই জানে তোর বিয়ে ইয়াসিনের সাথে। এখন আমরা কি করব? মুক্তিকার শান্ত কণ্ঠে বলে, কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না। আমি মানুষ চিনতে ভুল করেছি মা। এ ভুলের শাস্তি আমাকে এখন পেতে হচ্ছে। দুহাত মোনাজাত তুলে মুক্তিকার মা বলে, আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, ওই মেয়েকে তুমি সুখ দিও না। আমার মেয়ের সুখ সাধনা যে কেড়ে নিয়েছে, সে যেন পথে পথে মরে। মুক্তিকার ঝরঝর করে কেঁদে ফেলে। মায়ের বুকে মুখ থুবড়ে দাফিয়ে কাঁদে। তাদের কান্নায় কেঁদে ফেলে ইরহামও। জাহানারা এসে সবটা জেনে হতভম্ব হয়ে যায়। বিয়েটা ভাঙে সে বড়ই নারাজ হয়েছে তা বুঝতে যায় মুক্তিকা। হাসপাতালের বেডে অধ্যশয় হয়ে আছে শান্ত। বেডের পাশে চেয়ার টেনে বসে রুক। শান্তর দিকে পা দিয়ে বেড়ে একপাশে শুয়ে আরফিম। আরেকটি বেডে 2 পা ফাঁক করে শুয়ে আছে চুইংগাম চিপসে রায়হান। শান্ত বিরস চোখে তাকিয়ে আছে সকলের দিকে। কেউ ফোন স্ক্রল করছে, কেউ প্রেমিকের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে সে হাত পা ভেঙে গলা কেটে বসে আছে। সেদিকে কারো হেলদোল নেই। ফিলনের গন্ধ পাওয়া যাচ্ছে। জানালা দিয়ে শীতল
বাতাস ঘরে প্রবেশ করছে। করিডোরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। বন্ধুদের থেকে পাত্তা নাই পেয়ে শান্ত ধমকে বলে, তোদের সমস্যা কি? আমাকে দেখতে এসে নিজেরাই রুগীর মতো শুয়ে আছিস। আমি কেমন আছি অন্তত জিজ্ঞাসা কর। রূপক কান থেকে ফোন সরিয়ে বলে, তুই কেমন আছিস তা আমরা দেখতেই পাচ্ছি। কথা খরচ করব কোন দুঃখে? শান্ত হাত দাঁত দাঁতে পিষে জোরে কথা বলতে নিতেই তার গলা টান পড়ে, চামড়া ছিলে গেছে তার। পাশের এলাকায় রুদ্র নামের এক ছেলে তার দলবল নিয়ে আরফিমদের এলাকায় চাঁদাবাজি করতে এসেছে। বিষয়টা আরফিমের কানে পৌঁছাতেই রাস্তার মাঝে রুদ্রকে মারতে থাকে আরফিম। স্থান কাল ভুলে একের পর এক আঘাত করে রুদ্রকে। কোনো রকম ভয় না করে লাঠি হাতে তুলে নেয় সে। রুদ্রের দল আরফিমের দিকে এগুতেই রূপক রায়হান প্রতিরক্ষক আঘাত করতে ছুটে যায়। কোনোদিন মারামারি না করা শান্ত নামের শান্ত ছেলেটি আরফিমকে বাঁচাতে ঢুকে যায় গোলমালে। অজ্ঞাত বিপদ দলের সাথে মার খেয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এত কিছু করার পরও আরফিমের মাঝে কৃতজ্ঞতা রেশ নেই। তোর জন্যে কতটা কষ্ট পাচ্ছি দেখছিস, গা ছাড়া ভাবে উত্তর দেয় আরফিম। দেখতে তো এলাম, তাহলে ফোন কি করছিস? এসে থেকে দেখছিস শুয়ে আছিস। আরফিম চট করে উঠে বসে বলে, আমি আজকে হাসপাতালে তোর সাথে থাকবো। রূপ সাথে থাকতে ফোন রেখে বলে, পাগল হয়েছিস? তোর বাপ আমাদের মাথা খারাপ করে দেবে, ব্লক করে দে। রায়হান বলে ওঠে, এসব ঠিক করছিস না আরফিম, আঙ্কেল রেগে যাবে। তার রাগের কেয়ার করি আমি। শান্ত নত স্বরে বলে ওঠে, আঙ্কেলের সাথে তোর মনে না কেন রে? আঙ্কেলে তোকে অনেক ভালোবাসে। আমার তো বাপ নেই, আর তুই পেয়েও মূল্য দিচ্ছিস না। সে আমার কথা শোনে না, আমি তার কথা কেন শুনতে যাব? ইয়াসিন তার কথা রেখেছে। সবার প্রথমে বিয়ের কার্ড মুক্তিকা বাড়িতে পৌঁছে দিয়েছে। বিয়ের কার্ডে জল জল করছে ইয়াসিন আর রুবির নাম। মুক্তিকা জানতে পেরেছে বিয়েতে ইয়াসিনের পরিবার সবার মতো আছে। রুবির বাবা কানাডা থাকেন। বাড়িঘরের অবস্থা বেশ ভালো। মুক্তিকার মতো দুঃখ দুর্দশা নেই রুবির, নিজের পায়ে দাঁড়ানো তারাও নেই। সর্বোপরি রুবিকে সবার পছন্দ হয়েছে জানার পর আরও এক চোট কাঁধে মুক্তিকা। ইয়াসিনের মা বাবা তো মুক্তিকাকে পছন্দ করত, একদিনের মাঝেই পছন্দ বদলে যায় কি করে? বাড়ির সবার মন খারাপ। মুক্তিকার ভাবি আজ সারা দিন চেতে আছে। ইরহামকে আজ ইচ্ছে করছে মুক্তির কাছে আসতে দেয়নি জাহানারা। মেহমতের অফিস থেকে ফেরার পর জাহানারা সব বলেছে, আরও কতগুলো কথা বানিয়ে বানিয়ে বলেছে। মেহমত টু শব্দও করেনি সে। বউ পাগল মানুষ। জাহানারকে ভালোবেসে বিয়ে করেছে সে। স্ত্রীর সব কথা সে মানে। মুক্তিকা আড়ি পেতে শুনছে সব। জাহানারা বলেছে মুক্তিকার জন্য অন্য ছেলে দেখতে। এবার কতদিন আর তার ভরপোষণে চালাবে মেহনত? বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে মুক্তিকার। এদিকে ওদিকে টিউশনে যা কখন কি হয় যায়, আবার কার সাথে জড়িয়ে পড়ে। ইয়াসিনের মতো ছেলের জন্য যে মেয়ে পাগল হতে পারে, সে অন্য ছেলের সাথেও জড়িয়ে যেতে পারে। সব শুনে সবর্ধ মুক্তিকা। আড়ি পাতার স্বভাব তার নেই, তবু সে জানতে চায় সবার মনোভাব। ভাবের কটু কথা সে গিলে নেয় ঠিকই, কিন্তু বড় ভাইয়ের নদ কণ্ঠ তাকে আহত করে। বিয়ের আজ রাত সন্ধ্যায় সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে মুক্তিকা। মিষ্টি রঙের কাঁথানো শাড়ি পরে সে চোখের কাজল, মুখে পাউডার, ঠোঁট টকটকে লাল লিপস্টিক পরে সে। পিঠে ছড়িয়ে দেয় ঘন চুলের গুলোকে। জাহানারা তাকে দেখে মুখ বাঁকায়, কোমরে হাত রেখে বলে, তোমার কি লজ্জা করে না মুক্তিকা? হবু বরের বিয়ে খেতে যাচ্ছ?
বিয়ে ভাঙ্গা তোমার মনে দুঃখ কষ্টে রেশন দেখতে পাচ্ছি না। মুক্তিকা আয়না থেকে নজর সরায়, গাল দুটো ফের ভিজে ওঠে। আলতো করে গাল ঘষে বলে, কান্নাকাটি করে কি হবে ভাবি? বিয়েটা কি আটকে থাকবে? তাই বলে তুমি বিয়ে খেতে যাবে? আমি হলে কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে হতাম না। মুক্তিকা হাসে, বলে, তুমি হলে কি করতে জানি না, কিন্তু আমি তো আমি, আমাকে বাঁচতে হবে আমার বাবার জন্যে, মায়ের জন্যে। আমি আটকে গেলে তাদের জীবনও থমকে যাবে। শাড়ির আঁচল গুছিয়ে কিছুটা সেজে গুজে মুক্তিকা ইয়াসিনের বলা কমিটি সেন্টারে আসে। খুব দ্রুত বিয়েটা হওয়া বাড়িতে আর আয়োজন করেনি ওরা। কমিউনিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক অতিথি এসেছে। মুক্তিকার আসার পথ একটা শাড়ি কিনেছে 2000 টাকা দিয়ে। যতই হোক বান্ধবী আর বয়ফ্রেন্ডের বিয়ে বলে কথা, উপহার না নিলে আসা যায়? মুক্তিকাকে অসম্ভব সুন্দর লাগছে। সচরাচর সে সাজুগুজু করে না, হঠাৎ করে সাজে তাকে অত্যন্ত আবেগময়ী দেখাচ্ছে। ফর্সা ত্বক হওয়ায় ঠোঁটে লাল লিপস্টিক মানাচ্ছে খুব। কমিউনিটি সেন্টারে দূর থেকে চোখে পড়ছে আলো দিয়ে সাজানো জায়গাটা। বড় ফটক, ঝকঝকে আলো আর রঙিন ব্যানারে লিখে রাখা বর কনের নাম। ফটকের দুপাশে ফুলের তোড়া আর আলো সাজ যেন অতিথিদের স্বাগতম জানাচ্ছে। প্রস্তুত একটি আলোকোজ্জ্বল পরিচর্যায়। ভেতরে ঢুকতে প্রশান্ত হলো ঘর। চকচকে মেঝে, উঁচু ছাদ আর সারি সারি সাজানো চেয়ার। দেয়াল জুড়ে ঝুলছে নরম আলো, রঙিন কাপড় আর ফুলের মালা। কোথাও সাদা আর সোনালি থিম, কোথাও লাল সবুজের ছোঁয়া। মুক্তিকাকে ঠোঁট কেঁপে ওঠে তীর তীর করে, বুকের ভেতরটা জ্বলে ওঠে। ইয়াসিনের পাশে সাহায্য জল মুখে দাঁড়িয়ে আছে রুবি। পরনে ভারী লেহেঙ্গা, মুখে দামি প্রসাধনী। মুক্তিকাকে দেখে মেয়েটা হেসে ওঠে। তার সুখ দেখে মুক্তিকার বুকের ভেতর চিনচিন করে ওঠে। আচমকা গা ঘুরিয়ে আসে মুক্তিকার, বমি পায় খুব। ওয়াক ওয়াক করে সেন্টার থেকে ওয়াশরুমের দিকে ছুটতে শক্তপুক্ত শরীরের সাথে ধাক্কা খায় মুক্তিকা। খেয়ে হারিয়ে ফেলে সে, আচমকা গল করে বমি করে দেয়। সম্মুখে মানুষটি ষাটে, বুকের অংশে চোখ ঝাপসা হয়ে আসে মুক্তিকার। ঘোটালে অপুষ্ট চোখের দানভীর শরীরের সুদর্শ পুরুষটিকে দেখে মুক্তিকা হেসে যায়। অপুষ্ট স্বরে আরফিম নামটি উচ্চারণ করে পিছনে হেলে পড়ে, তার কোমর উধর চেপে ধরে আরফিম। প্রথমবার নারীর শরীরের আঙ্গুল ছোঁয়াতে চিত্ত চন্মূল হয়ে ওঠে ছেলেটায়। বিদ্যুতে ঝটকা খায় সে। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে ডাকে অন্য মেয়ে ওঠে। মুক্তিকার জ্ঞান হারায়নি, মাথা ঘুরিয়ে গেছে। আফসা আফসা আরফিমকে দেখে সে ফের গল করে বমি করে দেয় আরফিমের গায়ে। মুখ কুচকে ফেলে আরফিম। মেয়েলি সুরঘান ধামাচাপা পড়ে বমির তীব্রতায়। পরনে কালো ব্লেজারটি নষ্ট হয়ে যায় আরফিমের। শট করে দামি ব্লেজার গা থেকে খুলে ছুঁড়ে মারে সে। পাজল করে তুলে নেয় মুক্তিকাকে। কমিউনিটি সেন্টার একটি রুমের দিকে মুক্তিকাকে তুলে এগিয়ে যেতে যেতে পিছন থেকে রূপকে বলে ওঠে, ডাক্তারকে ডাক। ওই মেয়ে চিপটা হলেও কি করে জানে লাগবে। জলদি যা। বন্ধুদের আদেশ পেয়ে রূপ আর রায়হান সেন্টার থেকে কিছুটা দূরে ফার্মেসিতে ডাক্তার নিয়ে আসতে যায়। গুটিক লোক দৃষ্টি পড়ে আরফিমের দিকে, বাকিরা হাসি মজা ব্যস্ত। রুবিদের কাছে এই ঘটনা পোষায়নি। আরফিম রুমের একটি বড় চেয়ারের বসায়া মুক্তিকাকে। প্রথমবার নারীর দেহে স্পষ্ট করা তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটছে, চনমনে হয়ে উঠেছে দেহ। আর চোখে মুক্তির দিকে তাকায় আরফিম। বলতে দ্বিধা নেই, মেয়েটি সুন্দর, মাত্রায় অতিরিক্ত সুন্দর। টকটকে লাল লিপস্টিক দেওয়া যায়, ঠোঁট জোড়া মারাত্মক লাগছে। আরফিম তার বুকের পা
পাশে হাত চেপে ধরে হৃৎপিণ্ডর ধরপানি দেখে তার। নিজেরই বিরুদ্ধ লাগছে, পুরো শরীর শক্র খেয়েছে মনে হচ্ছে। তবে বিচিত্র হয়ে বুক চেপে ধরে রাখে আরফিন। বারবার নজর পড়ে সুন্দরী রমণীর মুখশ্রীতে। কয়েক দফা ঢোল গিলে ছেলেটা সম্মুখীন কণ্ঠে বলে ওঠে, সাদি কি বলে, শাড়িতে নারী জীবনে বহুত মেয়ে মানুষ দেখেছি, এ মেয়ে মতো রূপ কারো নেই, একেবারেই আগুন সুন্দরী।